আচ্ছা দেখ, যেটা মেন বলার সেটা হচ্ছে যে কোনো কবিতা বা কোনো গল্প যেটাই পড় না কেন, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক সিনারিও অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। এখানে কবির ব্যাকগ্রাউন্ডে কি ছিল মনোযোগ শুনবি। দুটো পয়েন্ট। কবির ব্যাকগ্রাউন্ড বলছি, কবিতার নয়। চার্লস ল্যামের বোন ছিলেন মেরি ল্যাম। তাহলে চার্লস ল্যাম কে ছিলেন? চার্লস ল্যাম ছিল একজন বিশ্ববিখ্যাত এসেইস্ট। এসেইস্ট কাদের বলা হয়? যারা প্রবন্ধ লেখেন। এসে মানে প্রবন্ধ। তো সেই চার্লস ল্যামের বোন ছিলেন মেরি ল্যাম, এবং তার একটু মেন্টালি বায়োপোলার ডিজিজ ছিল। বায়োপোলার হচ্ছে ওয়ান টাইপ অফ মেন্টাল ডিজিজ, যে কারণে সে তার নিজের মাকেও ট্র্যাজিক্যালি হত্যা করেন। অর্থাৎ যে কবিতা লিখেছে সে তার মাকে ট্র্যাজিক্যালি হত্যা করেন, অ্যাক্সিডেন্টালি, মানে মাইন্ডে প্রবলেম হয়ে যাওয়ার জন্য হত্যা করেন, যেটা বলে ম্যাট্রিসাইড। তারপর চার্লস ল্যাম কিন্তু ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ হি ওয়াজ আনম্যারিড। কেন? বোনকে দেখতে হবে, তার পাশে থাকতে হবে, এই জন্য সে কিন্তু কখনো বিয়ে থা কিছুই করেননি। মানে পুরো লাইফটা তিনি স্যাক্রিফাইস করেছেন বোনের জন্য। চার্লস ল্যাম এবং মেরি ল্যাম দুজনে কিন্তু অনেক কোলাবোরেশন করে অনেক কিছু লিখেছেন। টেলস ফ্রম শেক্সপিয়ার, ড্রামাস তিনি কিন্তু এগুলো লিখেছেন, এবং ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজের কিছু কালেকশন তারা কিন্তু লেখালেখি করতেন। এরপর এই যে কবিতাটা বলেছে সামার ফ্রেন্ডস, এখানে বন্ধুত্বের কথা বলা আছে। হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্ডশিপ বা ট্রু ফ্রেন্ডশিপের মানে কি, সেগুলো দেওয়া আছে। তো ফার্স্ট তোরা দেখে নে কবি পরিচয় সম্পর্কে যেগুলো দেওয়া আছে। ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পোয়েট। তো ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পোয়েটে প্রথম দেখে নে কি দেওয়া আছে, তারপর আমরা যাচ্ছি কবিতায়। বলছে মেরি ল্যাম was a famous English poet and writer. She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. বললাম যে ওয়ার্ডসওয়ার্থের এবং কোলরিজের কিছু বইয়ের কালেকশন থেকে লেখালেখি করা, এবং শেক্সপিয়ারের কিছু ড্রামা ছিল, অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইটস ড্রিম, এরকম কিছু বড় বড় ড্রামা থেকে সংকলন নিয়ে লেখালেখি করতেন। এবার দেখ কবিতা কি বলছে, মন দিয়ে শোন। লেসন 9 সামার ফ্রেন্ডস কল, কথা বলিস না। বলছে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইজ ইন আওয়ার চিমনি when the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. বলছে সোয়ালো একটা ছোট্ট পাখি, যে পাখিটা গ্রীষ্মকালে গান গায়, গ্রীষ্মের পাখি। সে আমাদের চিমনিতে কখন আসে? যখন ওয়েদারটা ফাইন থাকে, ওয়ার্ম থাকে। ফাইন মানে সুন্দর, এবং ওয়ার্ম মানে একটা প্লিজেন্ট ওয়েদার। আচ্ছা প্লিজেন্ট কেন বলছে, ওয়ার্ম ওয়েদার কেন বলছে, প্লিজেন্ট কেন বলছে, তার কারণ আছে। আমাদের দেশের অ্যাসপেক্টে ধরলে হবে না, ইন্ডিয়ার অ্যাসপেক্টে নয়, এটা হচ্ছে ওই দেশের, ইংল্যান্ডের অ্যাসপেক্ট। কেন? কারণ আমাদের এখানে গ্রীষ্মকালটা খুবই ভয়ানক হয়, খুবই কঠোর হয়, খুবই কঠিন হয়। স্কর্চিং হিট অফ দ্য সান উই হ্যাভ টু ফেস। বাট ওদের দেশে কিন্তু গ্রীষ্মকালটা খুবই প্লিজেন্ট, যেমনটা আমরা শীতকালে করি, পিকনিক করি, ঘুরতে যাই, ট্রাভেল করি, ট্যুর করি। কেন? কারণ শীতকালটা আমাদের কাছে খুব বেশি প্লিজেন্ট, মনোরম, কোজি অ্যাটমসফিয়ার বিরাজ করে আমাদের শীতকালে। কিন্তু ওদের শীতকালে কিন্তু ভয়ঙ্কর রকমের তুষারপাত হয়, সঙ্গে ওয়েস্টার্ন ওয়াইন্ড, তোরা ভূগোলে পড়েছিস, ওয়েস্টার্ন ওয়াইন্ডের প্রভাবে যে বৃষ্টি হয়, সঙ্গে ঝড় হয়, সেটা ওখানে প্রভাব বিস্তার করে, যে কারণে শীতকালটা ওদের জন্য একটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা। কিন্তু তাদের জন্য কোনটা ভালো অবস্থা? সে হচ্ছে সামার। তাই বলছে যখন সামারে ওয়েদারটা ভালো হয়, when the weather is fine and warm, তখনই কিন্তু সেই পাখিটা আসে। কোথায় আসে? আমাদের চিমনিতে বসে থাকে। আচ্ছা চিমনি মানে নর্মালি তোরা যেটা ভাবিস যে রান্নাঘরে বা কিচেনে যে থাকে চিমনি, সেই চিমনি, বাট এখানে এরকম চিমনি নয়। চিমনি হচ্ছে শীত প্রধান দেশে বাড়িকে গরম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য একটা লগ ফায়ারের ব্যবস্থা করে। লগ ফায়ার, ঠিক তো? একটা মনে করো বাড়ি এরকম বক্স জানলা টাইপের জিনিস করা থাকে, নিশ্চয়ই কাঠটার দেওয়া থাকে, ওইটার একটা ধোঁয়া নিষ্কাশন একটা পাইপ থাকে, সেই পাইপটাকে বলে চিমনি। সেই চিমনির উপরে এসে পাখিটা গান করে। কোন সময়? যখন ওয়েদারটা ভালো হয়, ডিউরিং সামার সিজন। বোঝা গেল? আচ্ছা কি করে?
মে দেন বি হার্ড চার্পিং ইজ নোটস ফর উইকস টুগেদার, তখন তুমি তার গানটা শুনতে পারবে। কার? সে সোয়ালো পাখি যে চার্পিংসটা বা চিরপিং, যেটাই উচ্চারণ কর না কেন, স্পেলিং ঠিক করে লিখে আসবে। চিরপিং বা চার্পিং যাই বল না কেন, বোথ আর সিমিলার। তোদের কাছে কোনো আর উচ্চারণ নেই, তোরা ভাই মাথা ঘামাস না, অনেক দেখেছি। ঠিক আছে, মাইকেল মগানকে আমি দেখে নিয়েছি। আর মাইকেল তোদের মঘাম নাকি ছিল না, আছে দাদা, পাবি তোরা ওখানে দেখবি মমকে তোরা মঘাম বলবি। তো যাই হোক, তো সেটা সুরেলা গানটাকে খুব সুন্দর করে কয়েক সপ্তাহ ধরে গানটা গায়। কেন? যখন সামার সিজনটা চলে তখন সেই গানটা খুব সুন্দর তার শুনতে লাগে এবং সেটা কবি কিন্তু উপলব্ধি করেন। তারপর বলছে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, মানে একদিন হঠাৎ করে একটা শীতকালের দিন চলে আসে। আর যখন শীতকালে সে কোল্ড উইন্ট্রি ডেটা চলে আসে না, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আমাদের সোয়ালো যে পাখিটি, যে পাখিটা গ্রীষ্মকালে গানটা গায়, সেই পাখিটা কি করে? উড়ে চলে যায়। অর্থাৎ যে পাখিটা গ্রীষ্মকালে এসে গানটা শোনায়, সেই পাখিটা শীতকালে যখন আসে তখন কিন্তু উড়ে চলে গেল। And much like him, we find the way which many a gay young friend will follow. আর তার মতো করে অনেকগুলো আমাদের আনন্দিত বা আনন্দ মুখরিত ফ্রেন্ড, গে ইয়ং ফ্রেন্ড মানে কি? গে মানে কি? হ্যাপিনেস, হ্যাপি গ্ল্যাড কিছু ফ্রেন্ড, যেগুলো আমাদের সঙ্গে আসে কোন সময়? যখন আমাদের হ্যাপি মুমেন্টস গুলো আমরা এনজয় করি। অর্থাৎ আমাদের যখন হ্যাপি মুমেন্টস গুলো তৈরি হয় লাইফে, তখন সেই ফ্রেন্ডস গুলো আমাদের আসে, যেমন করে সোয়ালো আমাদের সঙ্গে আসে। তারপর বলছে ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো এন্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, আর যখন শীতকালের সেই অলস ক্লান্তিময় দিনগুলি স্নো এবং ফ্রস্টে ভরে যায়, বরফ এবং তুষারে ভরে যায় চারদিকে, তখন একমাত্র মানুষের সঙ্গে কারা থাকে? স্প্যারো থাকে। স্প্যারো মানে চড়ুই পাখি। দেখেছি আমরা কম বেশি সবাই এটা। তো এখানে অলস দিন কেন বলছে, ড্রেয়ারি ডেজ কেন বলছে? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানে ড্রেয়ারি ডেজ কথার মানে হচ্ছে এটা, যে যখন শীতকালে ওয়েদারটা প্রচন্ড হোস্টাইল হয় না, অ্যাটমসফিয়ারটা হোস্টাইল হয়, আর ন্যাচারাল ক্যালামিটিস দেখা দেয়, তখন কি হয়? তখন কিন্তু বাড়ি থেকে ওরা বেরোতে পারে না। তখন মোস্ট অফ দ্য টাইম ওদেরকে বাড়িতেই থাকতে হয়, কারণ বাইরে তুষারপাত হয়, সঙ্গে বৃষ্টিও হয়, ঝড়ও হয়, রাইট? তাহলে সেই সময়টাতে কেমন লাগবে একটা মানুষ যদি সারাদিন ঘরে বসে থাকে? কেমন লাগবে? বোরিং লাগবে, অলস লাগবে। কালকে যদি মনে করো সারাদিন বৃষ্টি হচ্ছে, আজকেও সারাদিন বৃষ্টি, আবার আগামীকাল যেটা আসতে চলেছে অর্থাৎ বুধবার, সেটা তো সারাদিন বৃষ্টি, মানুষের ভালো লাগবে? এই যে অল্প জল ছেড়েছে, দেখ কত রাস্তায় মানুষজন বেরিয়ে গেছে। কেন? সারাদিন ধরে তারা ঘরে আটকে ছিল শুধুমাত্র জলটার জন্য। ক্লিয়ার? তাহলে এখানে বলছে অলস দিনগুলি কেন, ড্রেয়ারি ডেজ কেন? কারণ এই যে দিনগুলো, সেই দিনগুলোতে সময় কাটছে না কোনো মতে, কবিদের সময় কাটছে না, তার জন্য বলছে ড্রেয়ারি ডেজ অফ স্নো এন্ড ফ্রস্ট, স্নো ফ্রস্টের সময় দিন কোনো মতে কাটছে না। দেখবি গ্রীষ্মকালে যখন প্রচন্ড রোদ দেয় না, তখন ওই দুপুর বেলা গেল কেমন ছটফট লাগে, কখন বিকেল হবে, সন্ধ্যা হবে, বেরোতে পারবো, লাগে না? লম্বা দিন তো হয়, রাতটা ছোট হয়, আবার শীতকালে রাতটা বড় হয়, দিনটা ছোট হয়। দেখেছিস তো এগুলো? আচ্ছা, তারপরে কি বলছে দেখ, ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, পুরনো বন্ধুগুলো, যে বন্ধুগুলোকে আমরা লাইফে ক্রস করে এসেছি, মানে পেরিয়ে এসেছি, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, আমাদের প্রতি তাদের যে ভালোবাসাটা, হৃদয়ের বন্ধনটা, সেটা কিন্তু কখনো ন্যারো হয়ে যায় না। ন্যারো মানে সংকীর্ণ হয়ে যায় না, কমে যায় না। অর্থাৎ যে বন্ধুগুলা মনে হতে পারে আজ থেকে এতদিন আগে তাদের সঙ্গে দেখা হয়েছিল, আজ হয়তো তারা আমাকে চিনতে পারবে না বা বুঝতে পারবে না, অথচ দেখবো সেই বন্ধুগুলো আমাকে ভালো করে মনে রাখতে পেরেছে। এখন বর্তমান বন্ধুগুলো আমার কিন্তু মনে নেই। তাহলে এখানে কবি কি বলছেন, যে ওল্ড ফ্রেন্ডস যাদেরকে আমরা লাইফে পেরিয়ে চলে এসেছি হয়তো, তারাই কিন্তু আমাদের মনে রেখেছে, তাদের হার্টস কিন্তু আমাদের প্রতি এখন ন্যারো বা সংকীর্ণ হয়নি। অর্থাৎ দে আর নট জেলাস, দে আর নট এনভিয়াস, দে আর নট সেলফ সেন্ট্রিক। কে সেলফ সেন্ট্রিক? সেলফ সেন্ট্রিক হচ্ছে সোয়ালো পাখিটা। আর কে ফ্রেন্ডলি, গুড ওয়েদার ফ্রেন্ড কে? সোয়ালো। আর কে হচ্ছে সমস্ত সময়ের সাথী কে? স্প্যারো। অল টাইম ফ্রেন্ডস কে? স্প্যারো। গুড টাইম ফ্রেন্ডস কে? সোয়ালো। গুড টাইম মানে কি? যখন তোর ভালো সময় চলবে, যখন তুই একটা বন্ধু খাওয়াতে পারছিস,
তখন অবভিয়াসলি তোর সঙ্গে সে ঘুরবে। খাওয়াতে পাচ্ছিস না, তখন যদি তোর সঙ্গে বন্ধু থাকে তার মানে সে কিন্তু সত্যিকারে তোর বন্ধু। ওই যে গল্পটা মনে পড়ছে তাদের, টু ফ্রেন্ডস এন্ড বিয়ারের গল্পটা, লাস্টে মোরালটা কি ছিল? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। বিপদের বন্ধুই কিন্তু প্রকৃত বন্ধু। তাহলে এখানে কি সোয়ালো কি করছে? যখন ওয়েদারটা হোস্টাইল হচ্ছে, বিপদ আসন্ন, তখন উড়ে চলে যাচ্ছে, তখন সঙ্গে থাকছে কে? স্প্যারো। ক্লিয়ার এই পর্যন্ত? কোনো ডাউটস, কোনো প্রবলেম? ওকে, নাও কাম টু দ্য নেক্সট স্ট্যান্ডার। Give me the bird, give me the friend, we'll sing in frost and we'll love in sorrow. Whatever mischance today may send, will greet me with his sight tomorrow. বলছে আমাকে ওই পাখিটাই দাও, ওই বন্ধুটাই দাও, যে আমাকে ওই ফ্রস্টের মধ্যে গান শোনাবে, অর্থাৎ তুষারপাতের মধ্যেও সে আমায় গান শোনাবে। এই তুষারপাত যখন হচ্ছে তখন ওয়েদার কেমন? ওয়েদার হোস্টাইল, ভয়ঙ্কর, সেই সময় যেন সে আমায় গানটা শোনাবে। অ্যান্ড উইল লাভ ইন সরো, দুঃখেও সে আমায় ভালোবাসবে, এমন একটা বন্ধু দাও আমাকে। হোয়াট এভার, এই যে হোয়াট, তারপরে ই অ্যাপোস্ট্রফি ই আর, এটাকে কি বলে জানিস? আর্কাইক ইউজ অফ ইংলিশ ওয়ার্ডস। আর্কাইক ইংলিশ ওয়ার্ড কাকে বলে বলতো? মনে কর যে ওয়ার্ড গুলো ওল্ড ইংলিশে ইউজ করা হতো এখন বর্তমানে ইউজ করা হয় না, সেটা হচ্ছে আর্কাইক ওল্ড ইংলিশ ওয়ার্ড। যেমন দাও, THOU, দাও মানে নিস, ইউ মডার্নে কি ইউজ হয়? ইউ। বি, THEE, কি হয়? ইউ। ডাইন, ইউ। তারপরে অ্যাপোস্ট্রফি TIS, ইট ইজ, কিন্তু আর্কাইক ওয়ার্ডটা কি? ওই অ্যাপোস্ট্রফি TIS, তিনি ইট ইজ ধরে নিতে হবে এগুলো। বা ওভার, ও অ্যাপোস্ট্রফি ER, মাঝে মাঝে ভিটে নেই, এগুলো আর্কাইক ইউজ বলে। ক্লিয়ার? তো কি বলছে? হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আজকে আমাকে যে কোনো পরিস্থিতি পড়তে হোক না কেন, অর্থাৎ যে কোনো খারাপ পরিস্থিতি আসুক, যে কোনো মিসফরচুন আসুক, দুর্ভাগ্য আসুক না কেন, সেই বন্ধু যদি আমার পাশ থাকে, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো, সে কিন্তু আমাকে কালকে আবার অভ্যর্থনা জানাবে, আমাকে আবার অভিনন্দন জানাবে, আমাকে আবার গ্রিট করবে। অর্থাৎ আমার যদি সত্যিকারের বন্ধু হয়, সে স্প্যারোর মতো বন্ধু হয়, তাহলে সে আমার সঙ্গে অল টাইম থাকবে, সেটা আমার ভালো দিন হোক, সেটা আমার খারাপ দিন হোক। It doesn't matter whether we are facing the challenges in life or we are facing the beautiful fairies বলবো না, beautiful moments in our life, they will always with us. আমাদের যে বন্ধুগুলো, যেগুলো খারাপ সময়ের বন্ধু, তারাই কিন্তু প্রকৃত বন্ধু। আর যারা অনলি ভালো সময়ের বন্ধু, তারা কিন্তু বেশিক্ষণ থাকবে না। দেখবি, যদি মনে করতো একটা জন্মদিনের একটা সেলিব্রেশন হচ্ছে, বার্থডে সেলিব্রেশন করছিস, সেখানে 50টা লোক কিন্তু ডেকেছিস, তার মধ্যে 2 থেকে 4টা লোক এমন থাকবে যে লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে থেকে তোর কাজটা উদ্ধার করে দেবে বা তোকে সঙ্গ দেবে, ঠিক আছে আমি এ করছি। বাকি সবাই কি হাত ধরে থালা ফালা গুটিয়ে চললো, থালা গুটিয়ে ইন দ্য সেন্স যে পাতা রেখে দিয়ে হাত ধুয়ে ঘর, নর্মাল থেকে সেটা। কবি কি বলছেন বারে বারে, যে একবারও কিন্তু বলছেন না যে এইভাবে ফ্রেন্ডশিপটা কিন্তু এরকম, উনি কিন্তু ডেফিনেশন দিচ্ছেন না। আমি তোকে লম্বা লম্বা বলছি দিস ইজ দ্য ডেফিনেশন অফ ট্রু ফ্রেন্ডশিপ, বাট দ্য পোয়েট ইজ নট গিভিং আস দ্য ডেফিনেশন অফ ট্রু ফ্রেন্ডশিপ, রাদার সি ইজ ডেসক্রাইবিং দ্য কোয়ালিটিজ অফ দ্য ফ্রেন্ডস। কেমন ফ্রেন্ডস? একটা হচ্ছে সোয়ালোর মতো ফ্রেন্ডস, একটা হচ্ছে স্প্যারোর মতো ফ্রেন্ডস। সোয়ালো ফ্রেন্ডসটা আমাদের কি কাজে লাগে? শুধুমাত্র ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, ভালো সময়ের বন্ধু। আর ফাউল ওয়েদার যখন হয়, অর্থাৎ আমাদের মিসফরচুন আমাদের লাইফে আসে, ব্যাড মুভমেন্টস লাইফে আমাদের সময় আসে, তখন কে থাকে আমাদের সঙ্গে? খারাপ সময় কে থাকে? স্প্যারো থাকে। তাহলে কবি খুব সুন্দর, দ্য পোয়েট definitely depicts the idea of the true friendship throughout the poem in his poem Summer Friends. এখানে সামার ফ্রেন্ডস কে কেন তিনি বলছেন? ব্যঙ্গাত্মক বলছেন, সেই সমস্ত বন্ধু যারা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, তারা আছে কোন সময়? they come to our life in our happy moment and go from our life when we face difficulties, when we face challenges in life, তখন কিন্তু তারা চলে যায়। তাহলে এই যে কবিতাটা, উনি কোথাও কি বলেছেন যে ফ্রেন্ডশিপের ডেফিনেশন কি? একবারও বলেনি তো। তিনি সবটা ক্লিয়ার করেছেন একবারও। গল্পটা এটাই যে তিনি এই দুটো পাখির মাধ্যমে কন্ট্রাস্ট করেছেন, দুটো পাখি কম্পেয়ার করেছেন, যে দেখো ওই সোয়ালো পাখিটা যে শীতকালে উড়ে চলে যায় আর গ্রীষ্মকালে চিমনিতে বসে গানটা গায় কয়েকটা সপ্তাহ ধরে, সে কেমন। আর স্প্যারোকে তুমি দেখো, লাস্টে বলছেন আমাকে ওই স্প্যারোর মতো বন্ধু দাও, যে আমাকে ফ্রস্টেও গান শোনাবে, উইল লাভ ইন সরো, আমাকে দুঃখেও ভালোবাসবে, আমার পাশে থাকবে, উইল স্ট্যান্ড বাই, সাপোর্ট মি ইন অল কাইন্ডস অফ সিচুয়েশন দ্যাট আই উইল ফেস ইন মাই নিয়ার ফিউচার।
তাহলে এইটা হচ্ছে কবিতার মেন আইডিয়া। গট ইট? কারো কোনো সমস্যা, কোনো প্রবলেম, এনিথিং? হলো? রাইম প্যাটার্ন দেখে কি আছে? এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জিএইচ জিএইচ। এগুলো এমন কিছু তোর ইম্পর্টেন্ট নেই, যেহেতু পরীক্ষা তো পড়ে না খুব একটা, তাও তোরা জেনে রাখ, এগুলো কাজে লাগবে। রাইমিং প্যাটার্ন কাকে বলে মন দিয়ে শুনে নে কবিতার। ফার্স্ট লাইনে লাস্ট ওয়ার্ড, সেকেন্ড লাইনে লাস্ট ওয়ার্ড দুটো ম্যাচ করছে, সেম প্রনাউন্সিয়েশন। এই যে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দ্যাট আই ওয়াজ টকিং টু দ্য আর্লিয়ার ব্যাচ, যে প্রনাউন্সিয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেন বলছি প্রনাউন্সিয়েশন মোস্ট ইম্পর্টেন্ট থিং? তোরা ছোটবেলায় শিখেছিস ভায়াল আর কনসোনেন্ট, রাইট? ভায়াল 5টা, কনসোনেন্ট 21টা। ওই যে 26 থেকে মাইনাস করে এটা হতো না কেসটা, কেউ কত মাইনাসও করতে পারে না। আমি কিন্তু জিজ্ঞেস করেছি, হ্যাঁ রে লেটার কতগুলো? স্যার লেটার, ভাবলো আচ্ছা অ্যালফাবেট কত? 26টা। লেটার বলতে মাথা চুলকাচ্ছে, কিন্তু যখন অ্যালফাবেট বললাম 26টা। মানে এই যে গতানুগতিক ব্যাপারটা, যে না বুঝে মুখস্থ করা। অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। বর্ণ দিয়ে মালা, 4টা গেঁদা ফুল দিয়ে একটা মালা, 10টা গেঁদা ফুল দিয়ে একটা মালা। গেঁদা গেঁদা, ওই যে গেঁদা ফুলটা, ঠিক আছে তো? আচ্ছা যাক, জোকস অ্যাপার্ট, লিভ ইট। তো এই যে বর্ণমালা কি? বর্ণকে দিয়ে মালা। তাহলে অ্যালফাবেট কত হলো? একটা হলো অ্যালফাবেট। আচ্ছা কথা নাই, অ্যালফাবেট কত হলো? একটা হলো। ভায়াল কত হলো তার মধ্যে? 5টা। অ্যালফাবেট একটা, লেটার 26টা, ভায়াল কতগুলো? 5টা। 26 থেকে 5 মাইনাস করলে কত? 21 হয়। অনেকে মাথায় ভাবে স্যার হিসাব করে যে এটা এটা বি হবে, তারপরে সি ডি এফ, সারা জীবন লেগে যাবে, সারা জীবন লেগে যাবে না। এরপর যেটা আমি বলতে চাইছি সেটা মন দিয়ে শোন। যা শিখেছিস তার সঙ্গে একটা জিনিস শেখা দরকার ছিল, সে হচ্ছে সিলেবেল, ভালো করে সিলেবেল, আর ভায়াল এন্ড কনসোনেন্ট সাউন্ড। দিস ইজ ইম্পর্টেন্ট। ভায়াল কটা, কনসোনেন্টস কটা, ওটা জেনে বুঝে তোমার কিচ্ছু তুমি মহাভারতকে অশুদ্ধ করতে পারবে না, তোমার কোনো লাভ হবে না। তোমার জানতে হবে ভায়াল সাউন্ড কতগুলো আছে? 20টা। কনসোনেন্ট সাউন্ড কতগুলো আছে? 24টা। টোটাল 44টা সাউন্ড আছে আমাদের। এই সাউন্ড গুলো আমরা কি করে বুঝবো? এই যে লাংস একটা একদম এখান থেকে এই পর্যন্ত যে আমাদের স্পিচ অর্গানটা কাজ করে, এই স্পিচ অর্গানের মাধ্যমে আমরা কি করি? আমরা কথা বলতে পারছি। এখানে বাতাসটা রয়েছে বলে আমার কথাটা সৌমিলি শুনতে পাচ্ছে, ওখানে এর বাতাসটা আছে বলে তোর কথাটা আমি শুনতে পাচ্ছি এখানে। কেন পাচ্ছি? বাতাসটা আছে বলে। এয়ারটা একদম হলে আমার কথাটা বাইরে পর্যন্ত যাবে না। কেন? বাতাসই সেই শব্দ তরঙ্গকে বয়ে নিয়ে যায়। রাইট? জানিস তো এটা? বেসিক থিংস, এগুলো জানা দরকার তোদের, ক্লাস 8-এ পড়ছিস। এরপর এখান থেকে স্পিচ অর্গান যে কাজ করে, স্পিচ অর্গান মানে স্যার আবার ভিতরে অর্গানও আছে? ইয়েস, অবভিয়াসলি। প্রত্যেকটা পার্টিতে অর্গান। জিভ একটা অর্গান, দাঁত একটা অর্গান, লিপস অর্গান নয়। গলায় আছে ইউবুলা, যে ঘন্টার মধ্যে দুলছে এমনি এমনি করে। ইউবুলা নষ্ট হয়ে গেলে তোমার, তুমি লোককে যাই বলে না কেউ শুনতে হবে না, এমনি ঘন্টার মধ্যে ঝুলছে। তাহলে কিছু সাউন্ড বেরিয়ে আসছে আমাদের মুখ দিয়ে, বাতাস বেরোচ্ছে, কিছু সাউন্ড নাক দিয়ে বাতাসটা বেরোচ্ছে, এগুলো ফিল করতে হবে তোদের। এরপর ভায়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড শিখবি কি করে? 30 সেকেন্ড লাগবে, জাস্ট গিভ মি 30 সেকেন্ড, 30 সেকেন্ড অনলি। কিভাবে শিখবি? যে সাউন্ডটা উচ্চারণ করতে গেলে কোনো বাধা আসছে না ভিতরে, মুখের মধ্যে, নাকের মধ্যে বা গলার মধ্যে কোথাও কোনো বাধা সৃষ্টি হচ্ছে না বাতাসের, সেটা ভায়াল সাউন্ড। ও ও কি ভায়াল? তো এ হচ্ছে ভায়াল সাউন্ড। হচ্ছে ভায়াল সাউন্ড। যে এ বললাম, কোথাও কি বাতাসটা আটকালো আমার মুখে? আটকায়নি কিন্তু। কনসোনেন্ট বলে দেখ, কনসোনেন্ট কি হবে? পি। পি বল। পিতে দেখ বাতাসটা আসছে, বাতাস আটকে যাচ্ছে, বাতাস আসছে, পিতে এলো বাতাসটা, পি এলো, আটকে গেল, আচমকে বেরোলো, অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আছে তো? এই যে সাউন্ড সিস্টেমটা, অর্থাৎ যেটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে না, অবস্টাকেল ক্রিয়েট করছে না, সেটা হচ্ছে ভায়াল সাউন্ড। আর যেটা অবস্টাকেল ক্রিয়েট করছে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এইটা না জানতে পেলে উচ্চারণে ভুল করবি, তাই তো? উচ্চারণ উল্টোপাল্টা করবি। আর এই উচ্চারণের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, ভবিষ্যতে যখন পাবি তখন দেখতে পাবি সেগুলো সাউন্ডের কিভাবে। আমি তার বোর্ডটা মুছে দিলাম, তাই বোর্ডে কোনো ছিল। তাহলে দুটো জিনিস ভালো করে মন দিয়ে শুনবি। এক হচ্ছে কবিতার থিম, আমি একটা লিখেছিলাম তোদেরকে, সাবস্টেন্স বা সামারি। কবি কি বলতে চেয়েছেন, দ্য মিনিং অফ ট্রু ফ্রেন্ডশিপ, বা কোথাও কিন্তু ডেফিনেশন দিচ্ছেন না। দ্য পোয়েট ইজ নট গিভিং আস দ্য ডেফিনেশন অফ দ্য ট্রু ফ্রেন্ডশিপ, রাদার she is exhibit or she is describing the qualities of the two birds, swallow and the sparrow, and we will get in touch with the qualities of swallow and sparrow
and we also will get in touch with the meaning of friendship and true friendship. Who are our best friend, who are our bosom friend, and who are our just fair weather good time friends. Got it? So this is the sum up and the poem of Mary Lamb's famous poem Summer's Friend. ওকে, একবার দেখে নে, কোনো সমস্যা হলে বল।